প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান করব, যেটি গত 26 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হয়। আমরা কেন বেশি বেশি প্রশ্ন সমাধান করব? কারণ আমরা যদি বেশি বেশি প্রশ্ন সমাধান করি তাহলে আমাদের চর্চা যেমন একেধারে বাড়বে, এবং যদি হুবহু নেক্সট কোনো পরীক্ষাতে প্রশ্নটা কমন পড়ে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে ওই আনসারটি করতে পারবো, এবং যে সময় সেভ হবে তা আরেকটি প্রশ্ন সমাধানে ওই সেভকৃত সময়টি ইনভেস্ট করতে পারবো। তাহলে চলো আমরা প্রশ্ন সমাধান করা শুরু করি। প্রথম প্রশ্নটি ছিল, হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ কারেক্ট? আচ্ছা, নিচের কোন জোড়া শব্দ সঠিক? এটি বানান থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ বানানের দিক থেকে কোন শব্দ জোড়া সঠিক। তা আমরা দেখছি প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাসেসমেন্ট কমিটি। অ্যাসেসমেন্ট এবং কমিটি থেকে সব জায়গায় প্রশ্নটা আসছে। কমিটি বানানটা হচ্ছে COMMITTEE, অর্থাৎ কমিটি বানানে দুইটা এম, দুইটা টি এবং দুইটা টি। মনে করবেন যে কোনো একটা কমিটিতে আপনি আছেন, আপনি শুধু নিজে একা, মানে আমি একা, কিন্তু বাকিরা সবাই বেশি বেশি মানে অনেক বেশি তো হতে পারে না, সর্বোচ্চ দুইটা দুইটা করে দেওয়া যায়। তাহলে কমিটি বানানে মনে রাখবেন যে আমি হচ্ছি একা ওই কমিটিতে, কিন্তু বাকিরা হচ্ছে অনেক অনেক। তাহলে অনেক অনেকের ক্ষেত্রে এম দুইটা, টি দিবেন দুইটা, আর ই দিবেন দুইটা। তাহলে এই হচ্ছে কমিটি বানান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমিটি বানান এইটা, এবং এইখানে কমিটি বানানটা ঠিক আছে, বাট এই কমিটি বানান আর এই কমিটি বানানটা হচ্ছে ঠিক নাই। তাহলে আনসার আমাদের বি অথবা সি থেকে বেছে নিতে হবে, কারণ এখানে কমিটি বানানটা ঠিক আছে। এখন অ্যাসেসমেন্ট বানান কোনটা? অ্যাসেসমেন্ট শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন। তাহলে এখানে আছে দেখেন অ্যাসেসমেন্ট, পুরো কথাটা না, আছে অ্যাসেসমেন্ট। সঠিকটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এখানে ডাবল এস, এখানেও ডাবল এস, অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন। তাহলে আমাদের সঠিক আনসার দাঁড়াচ্ছে সি। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। সেখানে প্রশ্নটা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটাও বানান থেকে আসছে। তাহলে বানানের কত, স্পেলিং এর কত গুরুত্ব এটা আমরা বুঝতে পারছি। ডায়রিয়া বানান মনে রাখার ক্ষেত্রে আমি যেটা টেকনিক করি সেটা হলো যে শব্দটাকে একটু কয়েকটা ভাগে ভেঙে ফেলবো। ভেঙে যদি আলাদা করে রাখতে পারি তাহলে শব্দটা বেশি মনে থাকবে। যেমন সঠিক বানানটা হচ্ছে এই বানানটাকে দুই ভাগে ভাগ করি, ডায়ার আর হচ্ছে হো ইয়া। তাহলে বানানটাকে যদি এইভাবে ভাগ করে ফেলে, ডায়রিয়াকে ডায়ার হো ইয়া, তাহলে ডায়ার বানানটা আমি লিখলাম DAR, আর হো ই আ। তাহলে আমাদের কিন্তু সহজেই এই ডায়রিয়া বানানটা মনে থাকবে। আর একটু বলতে পারি যে আর যে ডাবল, এটা মনে রাখার টেকনিক কি, দেখেন যে ডায়রিয়া হলে আমাদেরকে কিন্তু একটু রিপিটেডলি কোথাও যেতে হয়, তাই না? তাহলে মনে করবেন যেহেতু বারবার যেতে হয়, রিপিটেডলি যেতে হয়, রিপিটের আর একটু বেশি বেশি দিয়ে রাখবো, তাই না? ডাবল, এইটুকু একটু মনে রাখতে পারি। তাহলে ডায়ার ও ইয়া, এই হলো আমাদের ডায়রিয়া। তাহলে এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। I am looking forward to hear from you. Choose the right form of verb in the bracket. লুক ফরওয়ার্ড টু শব্দের অর্থ হচ্ছে এক্সপেক্ট, প্রত্যাশা করা। তা আমি প্রত্যাশা করছি যে আপনার থেকে কিছু একটা শুনতে, সেন্টেন্সের অর্থ হচ্ছে এই। তো এখানে গ্রামাটিক্যাল নিয়মটা হলো যে টু এর পরে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে তো শুধু টু না, তার আগে আছে লুক ফরওয়ার্ড টু। তো লুক ফরওয়ার্ড টু শব্দের অর্থ হলো প্রত্যাশা করা, এবং কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে টু থাকার পরেও পরবর্তীতে ভার্বের বেস ফর্ম না হয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এরকম শব্দগুলোর মধ্যে লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, উইথ এ ভিউ টু, এরকম বেশ কিছু শব্দের শেষে টু থাকলেও তার সঙ্গে কি করতে হয়, আইএনজি পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে যেহেতু লুক ফরওয়ার্ড টু আছে, তাহলে হিয়ারের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। তাহলে এখানে হবে হিয়ারিং। সেন্টেন্সটা দাঁড়াবে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, মানে আমি তোমার কাছ থেকে কিছু একটা শোনার প্রত্যাশায় আছি।
আশা করি বুঝতে পারছো। এবার পরের প্রশ্নে, fill in the blank with correct preposition. Mr. John gave a talk dash the cause of the dengue fever. অর্থাৎ মিস্টার জন একটি আলোচনা দিল কিসের উপরে, আলোচনা করলো কিসের উপরে, কজ অফ ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু ফিভার কেন হয় সেটার উপরে একটি আলোচনা করলো। তাহলে আমরা যখন কোনো বিষয়ে আলোচনা করি, এখানে টক শব্দের অর্থ কিন্তু কথা বলা না, এটা আলোচনা করা। যেমন টক শো মানে কি, আলোচনার শো, তাই না? তাহলে আমরা যখন কোনো একটা বিষয়ে আলোচনা করব, তাহলে সেটার উপরেই, টপিকটার উপরেই আলোচনাটা করতে হয়। যেমন ডিসকাশন অন, তাই না, ডিসকাসড অন। তাহলে একইভাবে টক শব্দের পরবর্তীতে অন প্রিপোজিশন বসবে, কেননা আলোচনা হয় কোনো একটা বিষয়বস্তুর উপরে, কোনো একটা বিষয়বস্তুর উপরে। যেহেতু কোনো একটা বিষয়বস্তুর উপরে আলোচনা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অন প্রিপোজিশনটা সবথেকে বেশি খাপ খায়। ডিসকাস অন, টক অন, এভাবে আমরা মনে রাখতে পারি। এবার এখানে যদি প্রশ্ন আসে যে টক কোন পার্টস অফ স্পিচ, নর্মালি টক মানে কথা বলা, যেটি হচ্ছে ভার্ব, কিন্তু তার আগে শব্দে আছে এ, আর্টিকেল। তা আর্টিকেলের পরবর্তীতে একটা শব্দ থাকলে সেটি নাউন হয়, তাহলে এটি নাউন। এটা তো গ্রামাটিক্যাল, আমি আসলে অর্থগতভাবে বুঝতে চাই। টক শব্দের অর্থ এখানে কথা বলা না, টক শব্দের অর্থ আলোচনা। তাহলে আলোচনা একটা কাজের নাম, তাহলে এটি একটি নাউন। আশা করি এই বিষয়গুলো আমরা সহজেই বুঝতে পারি। এরপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি বের করো। প্রথম সেন্টেন্সে আছে had I been a king I would have helped the poor, অর্থাৎ যদি আমি রাজা হয়ে থাকতাম তাহলে আমি গরিবদের সহায়তা করে থাকতাম। পরের প্রশ্ন অপশনটা আছে অল আর কারেক্ট, সবগুলো সঠিক। সবগুলো সঠিক বোঝার আগে সবগুলো পড়ে আসি। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় থাকতাম, আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় থাকতাম, আই উড নট হ্যাভ ডান দিস, আমি এটা করতাম না। তাহলে এইটা হচ্ছে শর্তযুক্ত বাক্য, ইফ থেকে প্রতিটা প্রশ্ন আসছে। তো আমরা সংক্ষেপে ইফের যে নিয়মগুলো আছে একটু বলে আসি। ইফযুক্ত সেন্টেন্সের পরে যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে এগুলো একটা বসে, ভার্বের বেস ফর্ম বসে। ইফযুক্ত সেন্টেন্সটা পরে যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরবর্তীতে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। আর ইফযুক্ত সেন্টেন্সের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট, তাহলে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। এই হচ্ছে ইফযুক্ত সেন্টেন্সের তিনটে স্ট্রাকচার। এখন প্রথম সেন্টেন্স আসি, হ্যাড আই বিন এ কিং। এখানে তো ইফ নাই, আসলে এখানে ইফ আছে, উজ্জ্ব অবস্থায় আছে এবং অর্থ কিন্তু ইফের অর্থ আছে। এই সেন্টেন্সটা ছিল মূলত এরকম, ইফ আই হ্যাড বিন এ কিং, ইফ আই হ্যাড বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, অর্থাৎ যদি আমি রাজা হতাম তাহলে আমি দরিদ্রদের সহযোগিতা করে থাকতাম। আসলে আমি রাজাও হই নাই আর গরিবদের সাহায্যও করি নাই, মিনিংটা আসলে আলটিমেটলি এমনই। তো আমরা ওই সেন্টেন্সের ইফকে যদি উঠিয়ে রাখতে চাই, তখন কি করতে হয়, ওই হ্যাডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়, আইয়ের আগে নিয়ে আসতে হয় হ্যাডটাকে। তো তখন ইফ না থাকলেও ইফের মিনিংটা কিন্তু রয়ে যাবে, অর্থাৎ ইফ নাই তারপরে ইফের মিনিংটা কিন্তু থাকবে। অর্থাৎ এই সেন্টেন্সের অর্থ হলো ইফ আই হ্যাড বিন এ কিং, যদি আমি রাজা হতাম। আর এটাকেই অন্যভাবে এক্সপ্রেস করা যায় এভাবে, হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হয়ে থাকতাম, আই উড হ্যাভ, এই যেহেতু এখন হ্যাড আছে আর এখানে আছে বিন, অর্থাৎ V3 ফর্ম, তার মানে এটা আছে পাস্ট পারফেক্ট। তাহলে ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরবর্তীতে উড হ্যাভ, কুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এটা স্ট্রাকচারেরই সঠিক। এবার পরের অংশে যাই, ইফ আই ওয়ার ইউ, ইফযুক্ত সেন্টেন্সের পরে ওয়ার অর্থাৎ পাস্ট টেন্স আছে, তাহলে পরবর্তী উড, কুড, মাইটে হবে এবং ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ঠিক আছে, এখানে উড, কুড, মাইটের একটা আছে এবং ভার্বের বেস ফর্ম ডু আছে। যদি আমি তুমি হতাম তাহলে আমি এটা করতাম, এটাও ঠিক আছে। পরের অংশ দেখেন, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড হ্যাভ ডান, দেখেন উড হ্যাভ এবং ডান হলো V3, এটা বসতে গেলে এই অংশটাকে করতে হয় পাস্ট পারফেক্ট, তাহলে এটা কিন্তু ভুল।
তাহলে এই সেন্টেন্স আমরা দুইটা সঠিক পেলাম, এটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি। তাহলে কোনটা আনসার করব? সেক্ষেত্রে পরামর্শ হলো এরকম ক্ষেত্রে যদি আপনি না দাগায় পারেন সেটাও করতে পারেন, আর যেহেতু দুটোই সঠিক, দুটো তো দাগানো যাবে না, তাহলে এটা কর্তৃপক্ষ যেটা বিবেচনা করে, তারপরে আমি বলবো যে দুইটা কখনোই দাগাবেন না। সেক্ষেত্রে প্রথম যেটা সঠিক দাগাইতেই যদি হয় তাহলে প্রথম সঠিকটাকেই দাগানো বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এটা ন্যারেশন থেকে প্রশ্নটা দিছে, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন, সেখান থেকে। He said, I know him well because I used to live with him. সে বলল, আমি তাকে ভালো করে চিনি কেননা আমি তার সঙ্গে বেশ কিছুদিন বসবাস করতাম। তাহলে কথাটা কে বলল? সে বলল। আই নো হিম ওয়েল, এই অর্থ কি? এই আইটা কিন্তু সে, অর্থাৎ সে তাকে ভালো করে চেনে। এই হিমটা তৃতীয় কোনো আরেকজন, অর্থাৎ সে বলল যে আই নো হিম ওয়েল, অর্থাৎ সে আরেক হিমকে ভালো করে চেনে। বিকজ আইটা কিন্তু সেই হি, কারণ হি বলছে। ইউজ টু লিভ উইথ হিম, অর্থাৎ ইউজ টু হলো অতীতের অভ্যস্ততা বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ বেশ কিছুদিন ধরে সে তার সঙ্গে বসবাস করত সেটা বোঝাতে সে ব্যবহার করছে এই কথাটা। তাহলে সে বলল যে সে তাকে ভালো করে চিনে কেননা সে তার সঙ্গে একসময় বসবাস করত। তাহলে এই কথাটাকেই আমরা শুধু ইংরেজি ট্রান্সলেট বা ট্রান্সফার করলেই এটার ন্যারেশন বেরিয়ে আসবে। তাহলে দেখার চেষ্টা করি। হি হ্যাড টোল্ড, এখানে কিন্তু সেইড আছে, তাহলে হ্যাড টোল্ড বসাতে পারি না, তাহলে প্রথমটা কাটা। তাহলে হি টোল্ড দ্যাট, হ্যাঁ এটা হতে পারে। আবার এখানে আছে হি সেড দ্যাট, এটাও হতে পারে। এখানে আছে হি সেড দ্যাট, এটাও হতে পারে। মানে তিনটাই সঠিক। সেইডের ক্ষেত্রে হি টোল্ড বসানো যায়, সেডকে রেখেও করা যায়। তাহলে পরে কি আছে দেখার চেষ্টা করি। আই নো হিম ওয়েল, তাহলে এখানে এই অংশে আছে কি হি নো হিম ওয়েল। ঠিক আছে, কেন এইটা নিউ হলো? কারণ এখানে আগেরটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এটার সাথে সঙ্গতি রাখার জন্য এই অংশটা পাস্ট করতে হবে। এখানে কি আছে? হি নিউ হিম ওয়েল, এটাও ঠিক আছে, কিন্তু এখানে ঠিক নাই, কারণ এখানে হ্যাড নোন আছে। আমাদের মূল সেন্টেন্সে সেইড আছে এবং এখানে নো আছে, তাহলে পাস্টের প্রভাবে এই প্রেজেন্ট টেন্সটা পাস্ট হতে পারে, কিন্তু পাস্ট পারফেক্ট তো আর হতে পারে না। তাহলে এটা এই কারণেই কাটা। তাহলে আমাদের অপশন বি হবে উত্তর, না সি হবে। আরেকটা আগাই, বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম, আর এখানে আছে বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম। তাহলে আমরা ইউজ টুর ব্যবহার থেকে একটু জানা, ইউজ টু হচ্ছে অতীতের অভ্যস্ততা বোঝাতে ব্যবহার করা হয়। তো ইউজ টুর পরবর্তী ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ইডি বিহীন, এস বিহীন একেবারে মূল ফর্ম বা অরিজিনাল ফর্ম বসতে হয়। তাহলে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে লিভড বসেছে পাস্ট টেন্স, এটা করা যাবে না। ইউজ টুর পরে আরেকটা ফর্ম আছে আইএনজি করা যায়, যখন ইউজ টুর আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব যদি এসে যায় তাহলে এই ইউজ টুর পরে আইএনজি করা যায়, অথবা ইউজ টুর পরে যদি আগে যদি গেট শব্দ আসে, যেমন গেট ইউজ টু লিভিং, এরকম করা যায়। কিন্তু শুধু ইউজ টু যদি বসে তাহলে তার পরবর্তী ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের আনসার হবে এটা। এবং কি অর্থ দ্বারা একটু দেখি। ই সেড দ্যাট, সে বলল যে হি নিউ হিম ওয়েল, সে তাকে খুব ভালো করে চিনে, কেননা হি ইউজ টু লিভ উইথ হিম, কেননা সে তার সঙ্গে একসময় বসবাস করত। তাহলে আমাদের আনসার হবে সি। আমরা পরের প্রশ্নে চলে যাই। ইফ দ্য সেন্টেন্স ইজ আ ইউনিভার্সাল ট্রুথ or habitual fact, the tense will be, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি অভ্যাসগত বিষয়। ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য জিনিসটা কি? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য, কেননা এটা 100 বছর আগেও সূর্য পূর্ব দিকে উঠছে, আবার 100 বছর পরেও সূর্য পূর্ব দিকে উঠছে। তাহলে এইটা হচ্ছে চিরন্তন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছিলাম চিরন্তন সত্য এবং অভ্যাসগত সত্য অংশে। আর হ্যাবিচুয়াল ফ্যাক্টটা হচ্ছে অভ্যাসগত সত্য, যেমন আমি প্রত্যহ সকালবেলা নদীর তীরে হাঁটি।
আমি নিয়মিত চা খাই। আমি প্রত্যেক ফ্রাইডে খেলার মাঠে দৌড়াই। তো এইগুলো হচ্ছে অভ্যাসগত সত্য। তাহলে কোনো কিছু চিরন্তন সত্য আবার পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে। তা এই ধরনের বিষয়গুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে যেগুলো অভ্যাসগত সত্য। এক্ষেত্রে টেন্সটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। তাহলে আমরা পরের পেজে চলে যাই। ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে, সঠিক অনুবাদ কোনটি? ডাক্তার আসিয়া দেখলো রোগী মারা গেছে। হোয়েন ডক্টর কামস, যখন ডাক্তার আসে, হি ফাইন্ডস দ্য পেশেন্ট ডেড, তখন সে দেখে যে রোগী মারা গেছে। কিন্তু এটা তো প্রেজেন্ট টেন্স, এখানে কিন্তু বলাই আছে দেখিল, তার মানে এটা অতীতকাল হতে হবে। দ্য পেশেন্ট ইজ ডেড, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে, তো হতে পারে না। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগী মারা গেল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। কিন্তু এখানে আমাকে বলছে ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে। পরেরটাতে যাই, দ্য ডক্টর কেম, ডাক্তার আসলো অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেড, এবং দেখলো যে রোগী মারা গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অনুবাদ। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের মূল কথাই হচ্ছে একটা অক্সিলারি, প্যাসিভ ভয়েসের মূল স্ট্রাকচারটা হচ্ছে কি, একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 হবে। অর্থাৎ মূল স্ট্রাকচারটাই হচ্ছে প্যাসিভের যে কোনো জায়গায়, প্যাসিভের মূল স্ট্রাকচার হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল, যেটাকে আমি আপাতত V3 দিয়ে লিখলাম। এইটা হচ্ছে মূল প্যাসিভের স্ট্রাকচার, একটা অক্সিলারি ভার্ব এবং তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল। এই এক্সপ্রেশন কোনো একটা সেন্টেন্সে যেখানেই থাকবে সেটাই হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার বা প্যাসিভ স্টাইল। তাহলে প্যাসিভ ভয়েস আইডেন্টিফাই করার মূল তত্ত্বই হলো অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল এমন অপশন থাকতে হবে। আর প্যাসিভ ভয়েস কখন হবে? যখন দেখব যে ভার্বের কাজটি কর্তা নিজে করতে পারে না, ভার্বের কাজটি কর্তা নিজে করতে পারে না, অন্য কেউ করে, সেই ক্ষেত্রে সব সময় প্যাসিভ হবে। আর যদি দেখি যে সাবজেক্টের দ্বারা ওই ভার্বের কাজটি করা সম্ভব হয়, তাহলে সব সময় স্ট্রাকচারটা হবে অ্যাক্টিভ, সেখানে প্যাসিভ হওয়ার সুযোগ নেই। আসি প্রথমটা, 5 men were arrested. 5 men were arrested and one was fined. দুঃখিত বন্ধুরা, একটা কল আসছে, সরিয়ে দিই। আচ্ছা, তাহলে এখানে দেখি যে 5 জন ব্যক্তি, প্রথমেই আসি, অ্যারেস্টেড শব্দটা কি 5 মেন এর দ্বারা করা সম্ভব? অ্যারেস্ট করবে তো পুলিশে, তাহলে 5 জন লোক অ্যারেস্ট করেনি, তারা অ্যারেস্ট হয়েছে, তাহলে এটা করতে হবে কি প্যাসিভ। আবার এখানে আসি, ফাইন করা আর ওয়ান, একজন তো ফাইন করবে না, ওই একজনকে ফাইন করা হয়েছে, 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং একজনকে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনকে ফাইন করা হয়েছে, জরিমানা করা হয়েছে। তাহলে এখানে দেখি ওয়ার আছে এবং অ্যারেস্টেড আছে, এটা ঠিক আছে, কারণ অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং তাদের মধ্যে ওয়ান ওয়াজ ফাইন এবং একজনকে জরিমানা করা হয়েছিল। তাহলে ওয়াজ অক্সিলারি ভার্ব আছে এবং V3 আছে, তাহলে এই দুটো অংশই কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। পরে দেখি 5 men was arrested and one was fined. one was fined ঠিক আছে, কিন্তু ওয়াজ অ্যারেস্টেড, এখানে কিন্তু 5 মেনের কারণে ওয়াজ বসতে পারে না, এটাও প্যাসিভের মতোই আছে, তবে এখানে অক্সিলারি ভার্বটা ভুল হিসাবে আছে, তাই এটা হবে না। 5 men ওয়ার, এখানে অ্যারেস্টেড বানানটাই ভুল আছে, তাই এটা হতে পারে না। 5 men ওয়ার অ্যারেস্টেড ঠিক আছে, and one was fined, one was fined না তো, one was fined, একটা ডি থাকবে, এই কারণে পরবর্তী অপশনগুলো রং। সুতরাং অপশন এ, 5 men were arrested and one was fined, 5 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল এবং একজনকে জরিমানা করা হয়েছিল, সেটাই হচ্ছে আমাদের মূল আনসার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওয়াইফাই মিনস, আমরা প্রতিনিয়ত ওয়াইফাই ব্যবহার করি। ওয়াইফাই আমরা জানি যে ওয়াইফাই একটা ওয়্যারলেস, কোনো তার লাগে না।
তাহলে এইটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, এই যে এই অপশনটা, অর্থাৎ তারবিহীন বিশুদ্ধতা। এরপর আমরা যাই, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? নো সোনার হ্যাড উই হিয়ার্ড দ্য নয়েজ উই হ্যাড রাশ টু দ্য স্পট। অর্থাৎ সেন্টেন্সটার অর্থ বোঝানো হচ্ছে যে যেই মাত্র আমরা নয়েজ বা কোলাহলটি শুনলাম সেই মাত্র আমরা স্পটের দিকে দ্রুত দৌড়ে গেলাম। তো আমরা নো সোনারের একটা স্ট্রাকচার আছে, নো সোনারের পরে ইমিডিয়েট পরে একটা হ্যাড বসে এবং তার কিছুক্ষণ পরে গিয়ে একটা দেন নামক শব্দ বসে। এটা হচ্ছে নো সোনারের একটা কমন স্ট্রাকচার। নো সোনার হ্যাড এবং কিছুক্ষণ পরে গিয়ে দেন বসবে, এবং নো সোনারের ক্ষেত্রে প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং দেনের পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এবং নো সোনার ডট ডট দেন এটা হচ্ছে যেই মাত্র সেই মাত্র এরকম মিনিং তৈরি করে। তাহলে প্রথম অংশে কিন্তু আমরা কোথাও দেন খুঁজে পাইলাম না, তাই প্রথম অংশ রং। পরের অংশ দেখি, নো সোনার হ্যাড উই হিয়ার্ড দ্য নয়েজ, যেই মাত্র আমরা নয়েজটি শুনলাম দেন উই রাশ টু দ্য স্পট। তাহলে ঠিক আছে, নো সোনার হ্যাড উই হিয়ার্ড দ্য নয়েজ এবং এখানে দেন আছে এবং এটা আছে পাস্ট টেন্স এবং এটা আছে পাস্ট পারফেক্ট টেন্স। একটু মজার ব্যাপার হলো এখানে উই হ্যাড হিয়ার্ডের হ্যাডটা নো সোনারের কারণে এই সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে নো সোনার হ্যাড উই হিয়ার্ড দ্য নয়েজ দেন উই রাশ টু দ্য স্পট, যেই মাত্র আমরা নয়েজটি শুনলাম সেই মাত্রই আমরা দ্রুত ওই ঘটনাস্থলে চলে গেলাম। বাকিগুলো কেন রং নয়, কেন রং? নো সোনারের সাথে সাথে হ্যাড নাই, এটা স্ট্রাকচারালি রং। নো সোনারের সঙ্গে এখানে হ্যাড আছে কিন্তু এটা উই এর পরে আছে, এ কারণে এটা রং। সাধারণত কিছু নেগেটিভ অ্যাডভার্ব কোনো বাক্যের শুরুতে যদি বসে, আমি বলছি নেগেটিভ মিনিং দেয় এমন অ্যাডভার্ব যদি কোনো বাক্যের শুরুতে বসে, তাহলে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। এটাকে বলে ইনভার্সন, অর্থাৎ ইনভার্স হয়ে যায়, সাবজেক্ট এবং ভার্ব পরস্পরে ইনভার্স হয়, তাই এটাকে বলা ইনভার্সন। তাহলে কি বলছি, নেগেটিভ জাতীয় অ্যাডভার্বগুলো যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে বসে তখন ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা কি হয়, সাবজেক্টের আগে চলে আসে আর সাবজেক্টটা অক্সিলারি ভার্বের জায়গায় চলে যায়। তো এই স্ট্রাকচারটা আমাদের মানতে হয়, কিন্তু এখানে এটা মানা হয় নাই বিধে এটা রং। তাহলে আমরা এবার পরের কোশ্চেনে চলে যাই। স্টানিং ইজ এ সিনোনিম অফ, স্টানিং শব্দের অর্থ কি? স্টানিং শব্দের অর্থ হচ্ছে সুন্দর, তাহলে কি হবে বিউটিফুল। আচ্ছা, স্টানিং শব্দটা একটু কঠিন শব্দ, মনে রাখার একটা সহজ টেকনিক বলে দিই, সেটা হলো আমরা সব সময় একটা জানা জিনিসের সাপেক্ষে একটা অজানা জিনিসকে শিখি, প্রতি মুহূর্তেই কিন্তু তাই। যেমন আপনার মামা হচ্ছে আপনার মামা পরিচিত, মামার সাথে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, মামার বন্ধু আসলো, তা মামা তাকে পরিচয় করে দিল আপনার সাথে, তাহলে মামা আছে আপনার জানা একজন ব্যক্তি, তার সাপেক্ষে তার বন্ধু, সেও আপনার মামা হইল, তাকে নতুনভাবে চিনলেন আপনার মামার সাপেক্ষে। জ্ঞানও এরকম, আমরা কিছু জিনিস আমাদেরকে ছোটবেলাতে জানা হয়, সেই জানা জিনিসের সাপেক্ষে আমরা অজানা জিনিস প্রতি মুহূর্তে শিখি বা জানি। স্টানিং শব্দটা যেহেতু একটু কঠিন, তাহলে এটি একটি জানা শব্দের সঙ্গে জুড়িয়ে দিতে পারি। আমরা যদি বলি স্টানিং গার্ল, কি বলছি? স্টানিং গার্ল। এই গার্ল শব্দটা আমাদের জানা বা পরিচিত, তাহলে স্টানিং গার্ল যদি বলি সুন্দরী মেয়ে, তাহলে গার্লের সঙ্গে স্টানিং শব্দটা জুড়িয়ে পড়লে আমাদের এটা মনে থাকবে যে স্টানিং গার্ল সুন্দরী মেয়ে। আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি। আমরা পরের স্লাইডে আবার চলে যাই। হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, নিচের কোন শব্দটি সঠিকভাবে বানান করা আছে? সব জায়গায় থাকলে মিসসেলেনিয়াস শব্দের অর্থ হচ্ছে নানাবিধ বা বিবিধ। তো এর আগে শুরুতেই আমরা বলেছিলাম যে কোনো স্পেলিং মনে রাখার ক্ষেত্রে আমরা কি করব, সেটাকে কয়েকটি ভাগে ভাগ করে উচ্চারণ করব এবং শব্দটির বানান মনে রাখব। তাহলে মিসসেলেনিয়াস বানান সঠিকটা হচ্ছে বি, অপশন বি। এটাকে আমরা ভাগ করতে প্রথমে মিস, MIS মিস, তারপরে সেল, CEL একটা এল পর্যন্ত গেলাম, তারপরে বলবো লেনিয়াস, তাহলে কি দাঁড়ালো
প্রথমে আসছে মিস, এটাকে একটা ভাগে ভাগ করলাম মিস, তারপরে বলবো সেল, CEL এই পর্যন্ত গেলাম, তারপরে বলবো লেনিয়াস, LANEOUS। তাহলে এই হচ্ছে আমাদের মিসসেলেনিয়াস। তাহলে মিস, একটু বলি, মিস সেল লেনিয়াস, এই হচ্ছে মিসসেলেনিয়াস অর্থাৎ বিবিধ। তাহলে আমরা আমাদের বানানের সুবিধার্থে এবং এগুলোকে একটু ভালো করে দেখবো, এই মিসে কিন্তু একটা এস, সেল CEL এবং লেনিয়াস। তাহলে এভাবে ভাগ করে পড়লে এটাকে আমরা অনেকদিন মনে রাখতে পারবো। আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে বলছে বাই অল মিনস অর্থ কি? বাই অল মিনস মানে হলো চেষ্টার ত্রুটি না করা। আমরা সচরাচর পড়ে এসেছি চেষ্টার ত্রুটি না করা। আচ্ছা, বাই মানে কি? দ্বারা। অল মানে কি? সব। মিনস শব্দের অর্থ হলো উপায়, মানে সর্ব উপায়ই চেষ্টা করা। তাহলে সর্ব উপায়ই চেষ্টা করা মানেই হলো চেষ্টার ত্রুটি না করা। কিন্তু অপশনগুলোর দিকে তাকালে দেখা যায় কোনো অপশনেই এরকম মিনিং নাই যে চেষ্টার ত্রুটি না করা, এরকম কোনো মিনিং নাই। তাহলে বাই অল মিনস এটার সেকেন্ডারি আর একটা মিনিং আছে। যেমন আপনার একজন বন্ধু বলল কি যে ক্যান আই বরো ইয়োর বুকস, তখন আপনি বললেন বাই অল মিনস, মানে অবশ্যই অবশ্যই। তাহলে এই বাই অল মিনসের আরেকটা সেকেন্ডারি মিনিং হলো অবশ্যই, হ্যাঁ, অর্থাৎ তাহলে কি হবে সার্টেনলি। এই ব্যবহারগুলো আসলে বই পুস্তকে এদের এই এক্সপ্রেশনগুলো একবার না পড়লে বা না জানা থাকলে কোনোভাবেই আইডিয়া করে করা সম্ভব নয়। তাই আগে থেকেই এদের বিভিন্ন ইডিওমেটিক এক্সপ্রেশন সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি বিষয়। আমরা পরের প্রশ্নে যাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ শব্দের অর্থ হচ্ছে তল্পিতল্পা সহ, মানে ব্যাগ ব্যাগেজ যা আছে সব কিছু। যদি আমি আপনাকে বলি যে ইউ শুড লেফট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, অর্থাৎ আপনাকে অবশ্যই ব্যাগ এবং ব্যাগেজ সহ এখান থেকে ত্যাগ করতে হবে। তাহলে লিভিং নাথিং বিহাইন্ড, অর্থাৎ আপনি ত্যাগ করবেন, কোনো কিছু আর থাকবে না, সব কিছু নিয়ে ত্যাগ করবেন। এটাই হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? আই হ্যাভ ফেল্ট ভেরি ব্যাড দ্যাট ডে, অর্থ হলো আমি এটা বোঝাতে চাইছি আমি সেই দিন, দ্যাট ডে মানে কি সেই দিন বা ওই দিন আমি খুবই খারাপ অনুভব করেছিলাম। তাহলে দ্যাট ডে মানেই হলো ওই দিন, বোঝাই যায় এটা অতীতের শব্দ হবে। তাহলে এখানে হ্যাভ ফেল্ট খাপ খায় না, হ্যাভ হলো প্রেজেন্টের। তাহলে দ্যাট থাকলে প্রেজেন্ট টেন্স বসতে পারে না, এখানে আছে ফিলস। একইভাবে দ্যাট ডে থাকলে এখানে ফিল, এটাও বসতে পারে না, এটা প্রেজেন্ট টেন্সে। তাহলে দ্যাট ডে থাকলে ফেল্ট পাস্ট টেন্সে, আই ফেল্ট ভেরি ব্যাড, আমি খুবই খারাপ অনুভব করেছিলাম দ্যাট ডে ওই দিন সেই দিন। তাহলে দ্যাট ডে শব্দটা হচ্ছে একটা অতীত নির্দেশক শব্দ, এটা থাকলে বাক্যটা অতীতকালের পাস্ট টেন্সে করতে হবে। এই দিয়ে আমাদের শেষ হয়ে গেল 16টি প্রশ্ন। তাহলে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমাদেরকে বিগত সালের প্রশ্ন নিয়মিত করতে হবে, নিয়মিত সলভ করতে হবে। ভালো চাকরি পেতে হলে এর কোনো বিকল্প নেই। তাহলে আজকে এ পর্যন্তই, এখানে শেষ করছি। আমি 1 মিনিট একটু রিভিউ করে শেষ করি, পেছন থেকে আসি। তাহলে দ্যাট ডে হচ্ছে অতীত নির্দেশক শব্দ, তাই এখানে অতীতকাল হয় এমন একটি বাক্য ব্যবহার করতে হবে যে আই ফেল ভেরি ব্যাড দ্যাট ডে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে সম্পূর্ণরূপে ত্যাগ, অর্থাৎ লিভিং নাথিং বিহাইন্ড। বাই অল মিনস এর অর্থ হলো চেষ্টা ত্রুটি না করা, অর্থাৎ সর্ব মিনস মানে কি উপায়, অল মানে সব, সর্ব উপায়ে চেষ্টা করা, এর অর্থ হলো চেষ্টা ত্রুটি না করা। তবে জেনে রাখতে হবে এটার এনাদার আরেকটা সেকেন্ডারি মিনিং আছে, সেটা হলো নিশ্চয়ই। মিসসেলেনিয়াসকে ভেঙে ভেঙে পড়বো। মিসসেলেনিয়াস অর্থাৎ বিবিধ। স্টানিং গার্ল দিয়ে পড়ছিলাম, স্টানিং গার্ল মানে সুন্দরী মেয়ে, তাহলে স্টানিং মানে সুন্দরী। নো সোনারের একটা স্ট্রাকচার হলো নো সোনার হেড বসবে এবং তার কিছুক্ষণ পরে গিয়ে দেন বসবে, আর নো সোনার যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স আর দেনের পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি মানে ওয়্যারলেস বিশুদ্ধতা। পেসিভ ভয়েসের মূল কথা বলেছিলাম
যে অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে না পারে সেখানেই প্যাসিভ ভয়েস বসাবো, আর করতে পারলে অ্যাক্টিভ ভয়েস বসাবো। তাহলে 5 men were arrested and one was fined. ডাক্তার এসে দেখলো রোগী মারা গেছে। দ্য ডক্টর কেম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেড। তারপরে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য আর হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে আমরা সব সময় প্রেজেন্ট টেন্স বসাবো, আর যেহেতু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে তো প্রেজেন্ট ইনডেফিনিট বসাবো। ন্যারেশনের ক্ষেত্রে আমরা নাম্বার, পার্সন, জেন্ডার, কেস এগুলোর পরিবর্তন সম্পর্কে ধারণা রাখবো এবং সেই অনুযায়ী আমরা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করব। এখানে দুইটাই সঠিক বলছিলাম যে ইফযুক্ত ক্লজটা ইফকে উঠিয়ে ওই অক্সিলারি ভার্বটাকে সামনে আনা যায় এবং তাতে ইফের অর্থের পরিবর্তন হয় না। ইফকে দেখা যায় না ঠিক আছে, কিন্তু ইফের যে শর্তটা সেটা ঠিকই বলবৎ থাকে। হ্যাড আই বিন এ কিং এর অর্থই হলো যদি আমি রাজা হয়ে থাকতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি দরিদ্রদের সাহায্য করতাম। তারপরে মিস্টার জন গেভ এ টক অন দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করতে গেলে টক অন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। আর বলছিলাম যে লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, উইথ এ ভিউ টু, এই শব্দগুলোর পরে টু থাকলেও পরবর্তীতে ভার্ব আসলে তার সাথে আইন যোগ করতে হয়, এই কারণে হেয়ারিং শব্দটা এখানে ব্যবহার করতে হবে। ডায়ার হইয়া বানানটা ডায়ার, DIARR, হো ইয়া, এইভাবে বলছিলাম যে দুই ভাগে ভাগ করে ফেললে সেটা সহজেই মনে থাকবে, অর্থাৎ ডায়ার তারপরে বলবো হো ইয়া, হো ইয়া, তাহলে খুব সহজে আমাদের কিন্তু এটা মনে থাকবে। একইভাবে অ্যাসেসমেন্টে 4টা এস, আর কমিটিতে আপনি শুধু একা, বাকিরা ডাবল ডাবল, এটা মনে রাখবেন। তো এই দিয়ে আমাদের মোটামুটি শেষ হয়ে গেল খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান ইংরেজি অংশের, যেটি গত 26 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হয়। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচারটি এখানেই শেষ করছি।